মালদ্বীপের কাছে 1-0 গোলে ফ্রেন্ডলি ম্যাচে হেরে চাপে পড়ে গেছে বাংলাদেশের ফুটবলাররা। যে ম্যাচটা বাংলাদেশ মাঠে নেমেছিল জেতার লক্ষ্য নিয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করার একটা স্বপ্ন নিয়ে, সেই ম্যাচে মুখ থুবড়ে পড়া। আপনি দাবি করতে পারেন যে বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করেছে, জেনারেল পারসেপশন সেটাই, কিন্তু রেজাল্ট তো সেটা বলে না। দেখেন, আপনাকে সুযোগ করে দিয়েছে মালদ্বীপ, সেটা বললে আসলে ভুল হবে না। মালদ্বীপ হচ্ছে গিয়ে তাদের প্ল্যানটাই ছিল এরকম, বাংলাদেশ খেলোক, আমরা কাউন্টার অ্যাটাক বা আমরা যখন সুযোগ পাবো নিজেদের ডিফেন্ডিং লাইনটা ঠিক রেখে তারপর আমরা যে গোলটা করব সেই সুযোগগুলো কাজে লাগে, সেটাই কিন্তু করেছে মালদ্বীপ। এই যে মোরসালিন, চন্দন রয় যাদেরকে দেখছেন, তাদের যে হতাশ চেহারা, এটা আসলে বাংলাদেশের সেই রোগটাই, সেই রোগের ওষুধ নাই। মানে এত কিছুর পরও হাভিয়ার কাবরেরা এখনো সেই সলিউশনটা বের করতে পারেন নাই, তিনি কাকে দিয়ে তার আসলে কাজটা হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শনিবারে। তার আগে আজ বৃহস্পতিবার রিকভারি ডে, শুক্রবারে আপনি আরেকটা ট্রেনিং সেশন পাবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ হয়তো মন্দ করে নাই খেলার দিক থেকে, অ্যাপ্রোচের দিক থেকে, অনেকগুলো গোলের চান্স তৈরি হয়েছে, গোল করতে তারা পারে নাই। কিন্তু এই একদিনে রিগ্রুপ করে বাংলাদেশ এখন নিজেদেরকে যে জায়গায় নিয়ে গেছে, সমর্থকেরা বেজায় হতাশ এবং নিজেরাও বোধহয় কনফিডেন্সের অভাবে ভুগছেন ফুটবলাররা। একদিনের ভেতরে বাংলাদেশকে আমরা আসলে কিছু কি মানে চেঞ্জ করতে দেখব? এটা আসলে খুব টাফ। মানে ফুটবলারদের এখন মানসিক যে অবস্থাটা, এটাই বড় একটা পরীক্ষা, তারা এই সিচুয়েশন থেকে কিভাবে কামব্যাক করে। দেখেন, ভুটানে যখন আপনি হেরেছেন, তখন এটা হচ্ছে দেশের বাইরে আপনি খেলতে গিয়েছেন। এখন কিন্তু আপনি নিজের দেশে যখন ম্যাচটা হারবেন, দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি আপনি ম্যাচ শেষে শুনবেন, সেটা থেকে কামব্যাক ফুটবলাররা কিভাবে করতে পারে, কতটুকু তারা মেন্টাল টাফনেসটা তাদের রয়েছে, সেটার একটা বড় পরীক্ষা শনিবার দিন হবে। মালদ্বীপ মানে খুব আহামরি যে ফুটবল খেলেছে সেটাও কিন্তু না, তো নিজেদের ভুলেই আসলে বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত হারলো, সেই ভুলটা তো শোধরাতে হবে। এক্স্যাক্টলি, ভুলটা আসলে বাংলাদেশ কই করলো? এই সেট পিস থেকে একদম ফাঁকায় 6 ইয়ার্ড বক্সের মাথায় আলী ফাসির তার গোল ম্যাচের 18 মিনিটে, যেটা বাংলাদেশ আর শোধ করতে পারে নাই। এবং ওই গোলে ম্যাচের চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশ বেশ স্ট্রংলি শুরু করেছিল, কিন্তু একবার যখন গোল তারা হজম করে ফেললো, এরপরে বাংলাদেশ বোধহয় সেই চাপটাও আর নিতে পারলো না। মালদ্বীপের কাছে আপনি হারতেই পারেন, যে কোনো দলের কাছে আপনি হারতে পারেন, কিন্তু কেন এত প্রশ্নবিদ্ধ এই হার? প্রশ্নবিদ্ধ হওয়ার অন্যতম কারণ এই যে মালদ্বীপ দল, যারা 1 বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের ভেতরে নাই, তাদের কাছে আপনি যখন নিজেদের ঘরের মাঠে হেরে যাবেন, তখন আপনার হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। এবং এই ধরনের সেট পিস আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে সেট পিসে পারেন না, মেনে নেওয়া যায়। আপনি লেবানন, প্যালেস্টাইনের সঙ্গে সেট পিসে উচ্চতার ঘাটতিতে বেকায়দায় পড়ে যান, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু এটা কি করে মানবো? এটা কি করে ডিফেন্ডাররা মানবেন, ফুটবলাররা মানবেন, সমর্থকেরা মানবেন? এই গোল হজম করা নিয়ে এটা হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল যে একই তো সেই সেট পিস, সেট পিস, সেট পিস। আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করার পর থেকে দেখতেছি খালি সেট পিস, সেট পিস, সেট পিস, গোল খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, এর শেষ কোথায়? মানে এই সেট পিস নিয়ে কাজও হচ্ছে, কিন্তু কাজটা হওয়ার পর যে ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতেই ফুটবলাররা হচ্ছে গিয়ে তাল গোল পাকিয়ে ফেলছে। আপনি ওই জিনিসটাও যদি মানে আলী ফাসিরের যেই মুভটা, তিনি যখন আসলেন তাকে কেউ আটকানোর নাই, তার সামনে আসলে যে ডিফেন্ডারটা ছিল তার সাথে কিন্তু অন্য একজনকে টার্গেট করা ছিল, মেবি নাইজ হাসানকে আটকানোর কাজটা আসলে তিনি করছিলেন। সুতরাং এই জায়গায় তো মানে আপনার যখন প্ল্যান এ থাকবে একটা, আপনার তো প্ল্যান বিও রাখা উচিত। সেই জায়গাটাতেই বাংলাদেশের যে মুখস্থ বিদ্যাটা হয় না, সেই মুখস্থ বিদ্যা হওয়ার কারণে যখন একটু আনকমন কোনো একটা কিছু হয়ে যায়, তখনই বাংলাদেশ হচ্ছে সেটা পারা যায় না, সলিউশন বের করে দেয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে হাভিয়ার কাবরেরা তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডেভিড নাম করে, যিনি একেবারে স্টেডিয়ামের মাথার ওপরে বসে থাকতেন একদম সর্বোচ্চ চূড়ায়, এবং তিনি যেটা করতেন তার সঙ্গে হাভিয়ার কাবরেরার নিয়মিত যোগাযোগ হতো ম্যাচ চলার সময়। আপনি সেটা করতে পারেন, ওপর থেকে নিচে কথাবার্তা, এবং ওপর থেকে তিনি আসলে ডেপথটা বোঝার চেষ্টা করতেন যে কোথায় কতটুকু গ্যাপ, ট্যাকটিক্যাল বেশ কিছু চেঞ্জ আমরা মূলত এই দুইজন কোচের কাছ থেকে, হেড কোচই ডিসিশনগুলো নিতেন, কিন্তু ওই সলিউশনগুলো তারা বের করতেন। সারপ্রাইজিংলি সেই ডেভিড যখন থেকে নামটা আমি ভুলে গেছি, মিগেল, তিনি যখন থেকে গোলকিপিং কোচের দায়িত্বটা আসলে যিনি করতেন, ম্যাচের সময় তিনি উপরে চলে যেতেন। তিনি চলে যাওয়ার পর থেকে আপনি বাংলাদেশ দলের একটা ভালো রেজাল্ট খুঁজে বের করতে পারবেন। এটা কি শুধুমাত্র এই কাকতাল? এটা একদিক থেকে ভাবলে হচ্ছে গিয়ে
ওই জিনিসটা পয়েন্ট আউট করা যায়। আবার অন্য দিক থেকেও যদি আপনি ভাবেন তাহলে হচ্ছে কি যে অদল বদল তো হবেই, সেই জায়গায় আসলে প্রিপারেশনটা বাংলাদেশের কি ছিল সেটাও তো একটা ফ্যাক্ট। দেখেন প্রিপারেশনের একটা বড় ফ্যাক্ট থাকেই। ধরেন এই ধরনের ফিনিশিং এই যে ফয়সাল আহমেদ ফাহিম যেটা পাবেন এখন, এবং সেটা হাফ ভলিতে কিছু করার নাই, তিনি শটটা ঠিকঠাকই করেছেন আমার মনে হয়। ধরেন এইটার ক্রেডিট এটা ঠিক ফাহিমের, ঠিক আছে যে এটা একটা অ্যাটেম্প নিয়েছেন তিনি। সোহেল রানা বলতে পারি আনলাকি, একটা স্ক্রিমার মেরেছিলেন বার পোস্টে, বাধা পেতে হয়েছে তাকে। ফার্স্ট হাফের ঘটনা এটা, বাংলাদেশ তখনও সমতায় ফিরতে পারে নাই। এরপর আমরা দেখলাম মুজিবুর রহমান জনির শট, এটা সেভ করলেন গোলকিপার হোসেন শরীফ। আপনি এক্সপেক্ট করবেন আপনার গোলকিপার এই ধরনের সেভ করবেন, এরপরেও আরও বেশ কিছু সেভ হোসেন শরীফ করছেন। এইটা আমার কাছে মনে হয়েছে চমৎকার একটা সেভ, ম্যাচের অন্যতম সেরা সেভ। এই সেভগুলো যদি আপনি বাদ দেন, তারপরও মোহাম্মদ ইরফান ডিফেন্ডার যিনি, তিনিও বেশ কিছু ভালো ব্লক করেছেন, নিশ্চিত গোল বাঁচিয়েছেন। বাংলাদেশ এক ম্যাচে এতগুলো সুযোগ শেষ কবে তৈরি করেছে আসলেই মনে করা যাবে না। ইনফ্যাক্ট হাভিয়ার কাবরেরাও বলছেন যে তিনি 3 বছর ধরে দলের সঙ্গে আছেন, একটা ম্যাচে এর চেয়ে বেশি গোলের চান্স ক্রিয়েট তার দল আসলে আর করে নাই। কিন্তু সেটা তো হারিয়ে যাবে, মিলিয়ে যাবে, লোকে কি সেটা মনে রাখবে? দিন শেষে ওই স্কোর কার্ডটা দেখলে তো সেটা কেউ মনে রাখবে না। আপনি হচ্ছে গিয়ে দেখেন একটা জিনিস, হাভিয়ার কাবরেরা এই কথাটা বলছেন ঠিকই, কিন্তু আপনি যখন ম্যাচের কন্ট্রোল না রেখেও যে ম্যাচটা আপনার ফেভারে এনেছেন বা এর আগে যখন বাংলাদেশ এনেছে, সেটা নিয়ে কিন্তু হচ্ছে প্রচুর কথা হয়েছে, দিন শেষে পজিটিভলি নিয়েছে মানুষজন। আপনি হাভিয়ার কাবরেরার এই টার্মটায় অনেকেই বলছে হচ্ছে কি হাভিয়ার কাবরেরা যখন সেই নাম্বার 9-এর সলিউশনটা পেলেন না, এটা তো বাংলাদেশের হচ্ছে জেমিডের আমলেও আসলে পান নাই তিনি, কোনো আমলে ছিল না। সেই আমলে উনি অনেককে দিয়ে ট্রাই করেছেন, হয় নাই। কিন্তু যখন আপনার এই জিনিসটাও কাজ করছে না, তখন আপনি ঘুরে ফিরে আবার কোথায় যাবেন? পুরনো জায়গায়, আবার পুরনো জায়গায় তো ফিরতে হবে। এখন হাভিয়ার কাবরেরা সেই পুরনো জায়গায় ফেরার সুযোগটা পাবেন কিনা সেটাই হচ্ছে গিয়ে বড় প্রশ্ন এখন। কারণ শনিবার দিনেই হাভিয়ার কাবরেরার বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ। দেখেন হাভিয়ার কাবরেরার কারেন্ট কন্ট্রাক্টে শেষ ম্যাচ, এবং আপনি যদি সেই হিসেবটা করেন, মানুষজন তো হচ্ছে গিয়ে এর আগের যেই ফরেন কোচ ছিল জেমিডের সাথেই হচ্ছে গিয়ে তার কন্ট্রাক্ট করে কম্পেয়ার করে। তো এই জায়গায় জেমিও কিন্তু 8টা ম্যাচ জিতেছিল তার আমলে, হাভিয়ার কাবরেরা জিতেছে 9টা। জয়ের হিসাবে তিনি এগিয়ে থাকবেন। আমার মনে হয় খেলার ধরনটা একটু পরিবর্তন হয়েছে বাংলাদেশের। হ্যাঁ, এই জায়গাটায় পারফরম্যান্সের দিক থেকেও সাফের সেমিফাইনালে বাংলাদেশ পৌঁছেছে। দিক থেকে আমি হাভিয়ার কাবরেরাকে এগিয়ে রাখবো। তার আন্ডারে টিম আমার মনে হয় যে আর জেমিডের আমলে যে গোছানো বাংলাদেশের খেলার ধরনটাই আসলে চেঞ্জ হয়ে গেছে, সেটাও বলতে হয়। এটাও মনে রাখতে হবে যে জেমিডে যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তখন সে বাংলাদেশ ফুটবলেই ছিল না, মানে এমন একটা পর্যায়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ যখন ন্যাশনাল টিমের ধারে কাছেই ছিল না। মানে এই জায়গাটা এখন দেখা যাক ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, যেটার দায়িত্বে তাবিদ আওয়াল নিজেই আছেন, তিনি আসলে গতকালকের ম্যাচটাও তিনি মাঠে বসে দেখেছেন। এখন ওই জিনিসটা যে হাভিয়ার কাবরেরার কারেন্ট কন্ট্রাক্টের শেষ ম্যাচটা কি বাংলাদেশ জিতে একটা কোনো কিছু একটা করতে পারবেন কিনা, একটা স্টেটমেন্ট হবে কিনা সেটা হাভিয়ার কাবরেরার জন্য, সেটাই এখন বড়। এই জয়টা বাংলাদেশ টিমের এই কারণেই দরকার ছিল, কাবরেরাকে যদি কন্ট্রাক্ট রিনিউ করাতে হয় তাহলে এই দুটো ম্যাচের ফল হয়তো তার উপর প্রভাব ফেলতো, যেখানে হেরে বাংলাদেশ আসলে সেই পথে হাঁটতে পারলো কিনা সেই প্রশ্ন থেকেই গেল। শনিবারে ওই ম্যাচটাও। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.